সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019 31/5/2019 সেকেন্ড ফেজ। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার। লাফটার এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ। কাউন্টেবল মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কি করা যায়, গণনা করা যায়। তার মানে লাভটা হচ্ছে তোমার কি করা যায়, গণনা করা যায়। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। মূলত বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। 50টিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে তোমার 39টি। স্বরবর্ণ 11টির মধ্যে 7টি এবং হচ্ছে স্বরবর্ণ 11টি। এবং যদি আমরা মাত্রাহীনের কথা বলি, মাত্রাহীন হচ্ছে তোমার কয়টি? মাত্রাহীন আছে তোমার 32টি, অর্ধমাত্রা আছে তোমার 8টি এবং পূর্ণমাত্রা আছে তোমার 32টি। এখানে 32টির মধ্যে 6, 26 স্বরবর্ণ 6টি এবং 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ একটি, মাত্রা এটা হচ্ছে তোমার কি অর্ধমাত্রা। অর্ধমাত্রা 8টির মধ্যে একটি হচ্ছে তোমার স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার কত? 7টি। এবং আর 10টি হচ্ছে তোমার কি মাত্রাহীন। 10টির মধ্যে মাত্রাহীন 4টি হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার 6টি। পলাশীর যুদ্ধ কত সালে? 1757 সালে সংঘটিত হয় 23 জুন। 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে। বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। নবাবের সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পরাজয় হয় এবং নবাব সিরাজের অনিবার্য পরিণত হয়। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় প্রায় 200 বছরের জন্য। একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো বলা আছে দুধের পরিমাণ হচ্ছে 5 এবং পানির পরিমাণ হতো 1। তার মানে আমরা একটা ধরে নিলাম হচ্ছে 5x আর এটা হচ্ছে তোমার x। এই দুইটার ব্যবধান বলা আছে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। তার মানে এটার পরিমাণ আমরা ধরলাম 8 লিটার, অর্থাৎ 4x হচ্ছে তোমার 8 লিটার। x এর ভ্যালু পাইলাম আমরা কত? 2 লিটার। এখানে বলা আছে কত লিটার পানি মেশাতে হবে, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে তোমার কি পানি x পরিমাণ পানি মেশাতে হবে, অর্থাৎ 2 লিটার পানি মেশাতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে তোমার 27। ইউরোপীয় ইউনিয়ন সংক্ষেপে ইউ নামে পরিচিত। ইউ প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1958 খ্রিস্টাব্দে ইউ প্রতিষ্ঠিত হয় এবং ইউ এর পূর্ব নাম ছিল ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি, যেটাকে আমরা বলি ইইসি। ইইসি মানে হচ্ছে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি, ইইসি। এবং বর্তমান নাম হচ্ছে তোমার ইউ এবং এই বর্তমান নামটা চেঞ্জ হয় 1 নভেম্বর 1993 সালে ইউ নামকরণ হয়। ইউ এর সদর দপ্তর হচ্ছে তোমার বেলজিয়ামের ব্রাসেলসে এবং সর্বশেষ যে ব্রিটেন, সেই ব্রিটেনটি হচ্ছে তোমার কি ইউ ত্যাগ করেছে, যার দরুন এখন বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে কত? 27টি। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে সমীচীন। সমীচীনের মধ্যে দুইটাই হবে তোমার কি দীর্ঘ ইকার। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তো বলা আছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 2 গুণ বেশি। যদি পুত্র ধরে নিলাম, সাপোজ পুত্র হচ্ছে তোমার ক, তাহলে পিতা হবে, পিতার বয়স হচ্ছে তোমার 2 প্লাস হচ্ছে তোমার কি 2 বছর। এইটা দেওয়া আছে তোমার কত? 62 বছর। সেক্ষেত্রে আমরা পাইতেছি 2 পাইতেছি আমরা কত? 62 মাইনাস 2 তোমার কত? 60 বছর। এটা হচ্ছে 2 ক এর ভ্যালু পাইতেছি আমরা হচ্ছে তোমার কত? 30 বছর। পুত্রের বয়স চাওয়া হয়েছে, যেহেতু ধরে নিচ্ছি পুত্রের বয়স ক, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 30 বছর। দেওয়া হচ্ছে 4x² প্লাস 9y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেওয়া হচ্ছে 4x² প্লাস 9y²। এখানে দুইটা রাশি, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি 2x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3y হোল স্কোয়ার, এটা প্লাস যদি আমরা চিহ্ন যোগ করি সেক্ষেত্রে আমরা করতে পারি 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে তোমার কত? 3y। অর্থাৎ এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি 2x প্লাস 3y হোল স্কোয়ার। এটা হচ্ছে পূর্ণবর্গ। তার মানে আমরা অতিরিক্ত যোগ করলাম 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12xy অতিরিক্ত যোগ করলে হচ্ছে তোমার কী হবে? এই সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।
He said that he had done the work. The direct speech is, এখানে বলা হয়েছে he said that, এখানে তোমার ডিরেক্ট স্পিচের কথা বলা হয়েছে। তার মানে he said, এটা হচ্ছে তোমার প্রথমে আসবে he said, একটা কমা, কমা দেওয়ার পরে এই সাবজেক্টটা যে আছে সাবজেক্ট বলবে, অর্থাৎ he said কমা, তারপরে ইনভার্টেড কমার ভিতরে বলবে তোমার প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে বলবে তোমার অক্সিলারি ভার্ব, এখানে হ্যাড ডান দেওয়া আছে। তার মানে হ্যাড ডান কখন হয়, যখন পাস্ট ইনডিফিনিটিভ টেন্স হয় ডিরেক্ট স্পিচে, তখন ইনডাইরেক্ট স্পিচে তোমার হ্যাড ডান হবে। তার মানে হ্যাড ডান এখানে তোমার তাহলে পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে তোমার ডিরেক্ট স্পিচের জন্য হি ডিড, তারপর হবে তোমার অবজেক্ট হি ডিড দ্য ওয়ার্ক, এটা হবে তোমার ইনভার্টেড কমার ভিতরে তারপর একটা ফুল স্টপ, অর্থাৎ হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক, হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের কতটি আসন ছিল? পূর্ব পাকিস্তানে আসন ছিল 169টি। মূলত 1970 সালের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে মোট আসন ছিল হচ্ছে তোমার 313টি। 313টির মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য আসন ছিল 169টি এবং পশ্চিম পাকিস্তানের জন্য এটা কিন্তু 169টি হচ্ছে তোমার টোটাল, তার মধ্যে 162টি ছিল তোমার ইন জেনারেল আর বাকি 7টি ছিল তোমার সংরক্ষিত। এবং পশ্চিম পাকিস্তানে টোটাল আসন ছিল হচ্ছে তোমার কত 131টি, 131টি সহ টোটাল আসন ছিল তোমার 141টি, তার মধ্যে হচ্ছে তোমার 13টি সংরক্ষিত এবং 131টি হচ্ছে তোমার ইন জেনারেল। তার মানে পশ্চিম পাকিস্তানে ছিল তোমার 131টি সংরক্ষিত এবং হচ্ছে তোমার 13টি জেনারেল ছিল। 131টি সংরক্ষিত, 131টি সাধারণ এবং ছিল 162টি। টোটাল সাধারণ আসন ছিল হচ্ছে তোমার কত 293টি ছিল সাধারণ, এটা তোমার 132টি হচ্ছে পশ্চিম পাকিস্তানে, সরি 131টি পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে 162টি। টোটাল আসন ছিল 293টি আর সংরক্ষিত টোটাল আসন হচ্ছে তোমার 20টির মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য হচ্ছে 13টি এবং পূর্ব পাকিস্তানের জন্য হচ্ছে তোমার 7টি। এই হচ্ছে তোমার কত 313টি আসন। এবং আওয়ামী লীগ 169টি যে পূর্ব পাকিস্তানে আসন ছিল তার মধ্যে আওয়ামী লীগ আসন পাইছিল 167টি। কিন্তু এখানে বলা হয়েছে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল কতটি? এটা অবশ্যই হবে, তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল 169টি, যার মধ্যে 167টি হচ্ছে তোমার সে আসন পাইছিল এবং 167টি যে আসন পাইছিল সেটা কিন্তু সংরক্ষিত সহ, এবং 169টি যে টোটাল আসন পূর্ব পাকিস্তানে তার মধ্যে হচ্ছে তোমার 162টি ছিল ইন জেনারেল এবং 7টি ছিল হচ্ছে সংরক্ষিত। ফসফেটস হ্যাজ টু মোস্ট ফার্ম ল্যান্ডস ইন বাংলাদেশ। এখানে বলা হচ্ছে ফসফেট যেহেতু নিজে নিজে কী করে দিতে পারে না বা নিজে নিজে হয় না, তাই জন্য হচ্ছে তোমার কী হবে, এটা প্যাসিভ ফর্মে হবে। ফসফেটস নিডেড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ, অর্থাৎ এটা হবে তোমার ফসফেট নিডেড টু বি অ্যাডেড ইন মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশের অধিকাংশ কৃষি জমিতে ফসফেট প্রয়োগ করা আবশ্যক। রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ হবে রবি যুগ ইন্দ্র, এটি হবে তোমার সন্ধি বিচ্ছেদ। মূলত রস্যইকার অথবা দীর্ঘইকার এরপরে অংশ যদি রস্যইকার অথবা দীর্ঘইকার থাকে তাহলে উভয় মিলে হচ্ছে তোমার কি হয়, দীর্ঘইকার হয়। ঠিক একইভাবে এখানে আছে তোমার কি রবি যুগ হচ্ছে তোমার ইন্দ্র, এইখানে তোমার কি রস্যইকার আছে এবং এইখানে রস্যইকার আছে, এই দুই রস্যইকার কি হয় যুক্ত হয়ে রবি, এখানে হবে তোমার বয় দীর্ঘিকার, এই দুইটা রস্যইকার মিলা হচ্ছে তোমার কি হচ্ছে দীর্ঘইকার হচ্ছে। এই দীর্ঘইকার পূর্ববর্তী যে ব্যঞ্জন এই বয়সিন্নরের সাথে যুক্ত হয়েছে, তার মানে রবীন্দ্র, এটা র, এটা বয় দীর্ঘিকার, রবীন্দ্র পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ এটার সূত্রটা হচ্ছে এরকম, রস্যইকার বা দীর্ঘইকার, রস্যইকার বা দীর্ঘইকার উভয় কার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয় এবং উক্ত দীর্ঘইকার তার পূর্ববর্তী ঠিক ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের পাতার খাদ্য উৎপন্ন করে। প্রস্বেদন মূলত হচ্ছে উদ্ভিদ যখন অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে বলা হয় প্রস্বেদন। অভিস্রবণ একটি ভৌত প্রক্রিয়া। মূলত অভিস্রবণ বলতে বোঝায় দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক থাকলে, এই দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে মাঝখানে একটা কি পৃথক থাকে এবং
অধিক ঘন অঞ্চল থেকে, এখানে তোমার অধিক ঘন অঞ্চল, এখানে তোমার কি কম ঘন অঞ্চল, অধিক ঘন অঞ্চল থেকে কম ঘন অঞ্চলের দিকে কীভাবে প্রবাহিত হয় এই বৈষম্য বৃদ্ধি ঝিল্লির মাঝখান দিয়ে, তাহলে সেটাকে বলা হবে অভিস্রবণ। শ্বসন কাকে বলে? দহন প্রক্রিয়ায় যার দ্বারা অক্সিজেন জারিত হয়, শক্তি নির্গত হয়, তাকে শ্বসন বলে। শ্বসন মূলত হচ্ছে তোমার শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া। বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে ছেদ চিহ্ন, অনেক সময় এটাকে জ্যোতি চিহ্ন বলা হয়। ইতিহাস রচনা করেন যিনি, তাকে কি বলা হয়? ইতিহাস রচনা করেন যিনি, তাকে বলা হয় ঐতিহাসিক। এই ইতিহাস রচনা করেন যিনি, এর মধ্যে আরও কিছু টার্ম আছে, যেমন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, তাকে বলা হয় ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে তোমার কি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ। আরেকটা টার্ম আছে ঐতিহাসিক কালের পূর্ববর্তী কোনো একটা সময়, যাকে আমরা বলি প্রাগ ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিক মানে হচ্ছে এমন একটা সময়, যে সময় হচ্ছে তোমার কি হয় ঐতিহাসিক কালের পূর্ববর্তী সময়কে প্রাগ ঐতিহাসিক বলা হয়ে থাকে। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে আমার বড় দুরবস্থা, এই বাক্যটি হচ্ছে তোমার শুদ্ধ। আমার বড় দুরবস্থা, এই বাক্যটি হচ্ছে শুদ্ধ। As the sun dash I decided to go out, এখানে শূন্যস্থানে কি বলবে? এখানে শূন্যস্থানে হবে as the sun was shining I decided to go out। এটা হচ্ছে এরকম, as while যুক্ত কোনো সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অপরটি হবে তোমার কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ as যদি থাকে তার মানে একটা অংশ তোমার কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অপরটি হবে তোমার কি পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে নিয়ম। তাই জন্য as the sun was shining I decided to go out। খাবার লবণের সংকেত কোনটি হবে? খাবার লবণকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ NaCl হচ্ছে তোমার খাবার লবণের সংকেত। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি আখ্যায়িত করেন কাকে? পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি আখ্যায়িত করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে। এটা হচ্ছে তোমার নিউজ উইকস নামে একটা সাপ্তাহিক পত্রিকা, এই হচ্ছে তোমার পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 7ই মার্চের ভাষণের জন্য। এবং যে সাংবাদিক সেই উপাধিটি দিয়েছিলেন তার নাম হচ্ছে তোমার লোবেন জেসকিন্স। সাংবাদিক লোবেন জেসকিন্স এই উপাধি দিয়েছিলেন। এবং এই প্রবন্ধটা ছাপা হয় তোমার 5 এপ্রিল 1971 সালে। পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছেন লোবেন জেসকিন্স। কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? মূলত কোনো একটি তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করার শর্ত হলো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যেমন 4 + 5, এখানে তোমার কি হয় 9, 9টা হচ্ছে তোমার কি 6-এর চেয়ে বৃহত্তম। এখানে 3 আর 4 7, 7টা হচ্ছে তোমার কি 6-এর চেয়ে বৃহত্তম। 4 আর 2 হচ্ছে 6, 6টা হচ্ছে তোমার কি 5-এর চেয়ে বৃহত্তম, অর্থাৎ দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কিন্তু এখানে 4 আর 2 এর যোগফল হচ্ছে তোমার 6, যেটা হচ্ছে বৃহত্তম না ক্ষুদ্রতম। যেহেতু এই সংখ্যাটি হচ্ছে তোমার কি যদি বাহুর যোগফল তৃতীয় বাহুর ক্ষুদ্রতম, তার মানে এই সংখ্যাটা দ্বারা হচ্ছে তোমার কি করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তো এখানে বলা আছে ভূমির দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তো ভূমির দৈর্ঘ্য যদি আমি অপেক্ষা ধরে নিই, তাহলে লম্বের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 1 মিটার কম, এবং তোমার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 1 মিটার বেশি। অর্থাৎ ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে x-1, এবং এটা হচ্ছে তোমার কত অতিভুজ হচ্ছে x+1। তা আমরা জানি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে তোমার কি ভূমি স্কয়ার, এই দুইটার হচ্ছে তোমার কি বর্গের যোগফল হচ্ছে তোমার কি অতিভুজ স্কয়ারের হচ্ছে তোমার সমান। অর্থাৎ এই পাশে আমরা পেলাম x² + x-1 হোল স্কয়ার = x+1 হোল স্কয়ার। এখানে আমরা পাইতেছি x² + x² - 2x প্লাস হচ্ছে 1, এই পাশে পাইতেছি আমরা x² + 2x + 1। তো এখানে আমরা 2x² এই প্লাস 2x এবং এই পাশ থেকে আমরা একটা x² বাদ দিতে পারি। তাহলে আমরা x এর ভ্যালু পাইতেছি আমরা কত, ক্যালকুলেশন করলে x এর ভ্যালু পাচ্ছি আমরা, সেক্ষেত্রে এখানে +1 - 1 কাটা আমরা পাইতেছি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার x² - 4x - 2x, আর এই পাশে আসলে 2x - 4x = 0।
সেক্ষেত্রে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু তোমার 0। একটা পাইতেছি এক্স ইজ ইকুয়াল টু 0, যে ভ্যালুটা হচ্ছে তোমার বিশুদ্ধ নয়, আর একটা পাইতেছি এক্স ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 4। এখানে বলছে অতিভুজের দৈর্ঘ্য কত, আমরা ধরে নিয়েছিলাম অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 1, তার মানে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে তোমার 5। এখানে সঠিক উত্তর দেওয়া নাই, অতিভুজের দৈর্ঘ্য হবে 5। চেঞ্জ দ্য ভয়েস সেন্স, হু ইজ ক্রিয়েটিং দিস মেন্স। এখানে বলছে হু ইজ ক্রিয়েটিং দিস মেন্স। এই সমস্ত জিনিসকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই হোম যুক্ত, তোমার এটা দেওয়া আছে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হোমের পরিবর্তে হবে তোমার বাই হোম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে তোমার অবজেক্টের সাবজেক্ট হবে, তারপরে হবে তোমার তার মানে বাই হোম ইজ, বাই হোম ইজ দিস ম্যাচ, তারপর একটা বিং আসবে যেহেতু এটা তোমার কন্টিনিউয়াস টেন্সে আছে, আর যেহেতু এটা তোমার মেইন ভার্ব হচ্ছে তোমার কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তার মানে বাই হোম ইজ দিস ম্যাচ বিং ক্রিয়েটেড। দ্য বুক ট্রেজার আইল্যান্ড ইজ বাই, ট্রেজার আইল্যান্ড এই বইটা হচ্ছে তোমার রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। এখানে স্টিভেনসন দেওয়া আছে, পুরো নাম হচ্ছে রবার্ট লুইস LUIS লুইস স্টিভেনসন STVENSON। রবার্ট লুইস স্টিভেনসনের একটা বই হচ্ছে তোমার ট্রেজার আইল্যান্ড। রবার্ট লুইস স্টিভেনসনের জন্ম হচ্ছে তোমার 1850 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন 1894 খ্রিস্টাব্দে। তিনি একজন স্কটিশ কবি, প্রবন্ধকার এবং উপন্যাসিক। তিনি ট্রান্সলেটেড অথর হিসেবে 26তম, ট্রান্সলেটেড অথর হিসেবে 26তম হচ্ছে তোমার রবার্ট লুইস স্টিভেনসন, এবং তার আরও কিছু গ্রন্থের মধ্যে রয়েছে যেমন কিডন্যাপড, ট্রেজার আইল্যান্ড ছাড়াও আরও কিছু গ্রন্থ রয়েছে যেমন কিডন্যাপড, ইনল্যান্ড ভোগি, ইনল্যান্ড ভোগি স্পেলিংটা হচ্ছে তোমার VOYAGE, ভোগি, ইংল্যান্ড ভোগি। আর এটা হচ্ছে তোমার দ্য মাস্টার অফ ব্যালান্ট্রি, আর এটা তোমার লেখা আছে তোমার দ্য মাস্টার MASTR, মাস্টার অফ ব্যালান্ট্রি। ব্যালান্ট্রি স্পেলিং হচ্ছে BALLENTRAE, দ্য মাস্টার অফ ব্যালান্ট্রি। অক্ষীর সমবে এর সংক্ষেপ হলো, অক্ষীর সমবে এর সংক্ষেপ হলো সমক্ষ। প্রত্যক্ষ হচ্ছে যেটা হচ্ছে তোমার কি হয় অক্ষীর সম্মুখে, অক্ষীর সম্মুখে বলা হয় প্রত্যক্ষ, আর অক্ষীর অগোচরে তাকে বলা হয় পরোক্ষ, আর নিরপেক্ষ মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট নয়, তাকে বলা হয় নিরপেক্ষ। তো এখানে চাওয়া হয়েছে অক্ষীর সমীপে সংক্ষেপ কী হলো, তাহলে অক্ষীর সমীপের সংক্ষেপ হচ্ছে সমক্ষ। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং পানির গণনাঙ্ক হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। অলিক শব্দের বিপরীত শব্দ কি? অলিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার অসত্য বা মিথ্যা, আর বিপরীত শব্দ হচ্ছে তোমার সত্য। অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ সংসদের জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতা, আর সংসদের সভাপতি বলা হয় মাননীয় স্পিকার বলা হয় সংসদের সভাপতি। মাননীয় চিফ হুইপ তিনি মূলত সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধান করেন, অর্থাৎ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধান করেন মাননীয় চিফ হুইপ, এবং মহামান্য রাষ্ট্রপতি তিনি একমাত্র লোক বা একমাত্র ব্যক্তি যিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন। আমি, আমরা এগুলো কোন প্রকার সর্বনাম পদ? আমি, আমরা এগুলো হচ্ছে মূলত ব্যক্তিবাচক সর্বনাম পদ। নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় সর্বনাম পদ। বাংলা ভাষায় সর্বনাম পদ রয়েছে মোট 10 প্রকার সর্বনাম পদ রয়েছে। ব্যক্তিবাচক সর্বনাম পদের মধ্যে রয়েছে আমি, আমরা, সে, তারা ইত্যাদি। আত্মবাচক কিছু সর্বনাম পদ রয়েছে, এটা হবে তোমার কিন্তু আত্মবাচক। আত্মবাচক সর্বনাম পদের মধ্যে রয়েছে স্বয়ং, খুদ, নিজে বা আপনি। ব্যতিহারিক সর্বনাম পদের মধ্যে রয়েছে আপনা আপনি, নিজে নিজে, পরস্পর ইত্যাদি। এবং সাকল্যবাচক সর্বনামের পদের মধ্যে রয়েছে তোমার সব, সকল, সমুদয়, তাবৎ, এগুলো হচ্ছে তোমার কি সাকল্যবাচক সর্বনাম পদ। কিন্তু এখানে চাওয়া হয়েছে আমি, আমরা এগুলো কোন ধরনের সর্বনাম পদ? আমি, আমরা এগুলো মূলত হচ্ছে তোমার ব্যক্তিবাচক সর্বনাম পদ। দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু ম্যাটেরিয়াল ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। এখানে মূলত হবে দ্য প্রফেসর ওয়াজ গিভেন অ্যাক্সেস টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি।
যার অর্থ হচ্ছে প্রত্যেক গাড়ি চালককে তার কর্মকাণ্ডের যার অর্থ হচ্ছে তোমার অধ্যাপককে গবেষণাগারে গবেষণার বিষয়বস্তুতে প্রবেশাধিকার দেওয়া হলো। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। হেল্ড রেসপন্সিবল ফর সামথিং মানে হচ্ছে কোনো কিছুর জন্য কাউকে দায়ী করা বা দোষী সাব্যস্ত করা। এখানে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন লিয়াবেল টু। লিয়াবেল টু একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে তোমার দায়ী বা অধীনে হওয়া। ব্লেমড ফর, ব্লেমড ফর শব্দের অর্থ হচ্ছে তোমার কি দোষারোপ করে, কিন্তু শূন্যস্থান হবে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? অনুপাত যদি তোমার 1 2 3 দেওয়া থাকে, তার মানে একটা হচ্ছে তোমার x, একটা হচ্ছে তোমার 2x, একটা হচ্ছে তোমার 3x ধরে নিলাম। তো তিনটার যোগফল হচ্ছে তোমার কত? 6x। তো 6x ইকুয়াল টু আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে তোমার কত? 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু আমরা পাবো 6 দিয়ে করলে 3 6 60। তার মানে একটা হচ্ছে তোমার x যেহেতু ধরছিলাম ভ্যালু, তার মানে একটা হচ্ছে 3 ডিগ্রি, আর একটা তোমার 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ হচ্ছে তিনটি ত্রিভুজের যে কোনো একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, প্রতি মিনিটে ঘোরে, যেহেতু 5 সেকেন্ড আছে, তার মানে 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে তোমার কত? 12 বার। 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 60 দিয়ে ভাগ হবে, এবং যেহেতু 5 সেকেন্ড ঘুরছে, তার মানে কি 5 দিয়ে গুণ হবে। তাহলে 12 যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে হবে 5 12 60, 5 5 দিয়ে গুলো, তার মানে একবার ঘুরে। আমরা জানি চাকা সাধারণত হয় কি গোলাকার, তার মানে গোলাকার বলতে বৃত্তাকার। বৃত্তের ভিতরের অভ্যন্তরীণ যদি আমরা কোণের কথা চিন্তা করি, তাহলে 60 ডিগ্রি। যেহেতু একবার ঘুরে, তাহলে একবার ঘুরলে কি 360 ডিগ্রি পথ অতিক্রম করে। অ্যামিনেবল টু শব্দের সঠিক প্রিপোজিশন কী হবে? অ্যামিনেবল পরে শব্দের সঠিক প্রিপোজিশন হবে তোমার টু হবে, কারণ অ্যামিনেবল টু শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা অনুগত, বা হচ্ছে মেনে চলে এমন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? আনউইলিং শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত, তার অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে তোমার ইনটেনশনাল। ইনটেনশনাল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত। এখানে আনইনটেনশনাল শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। স্টুপিড, এই স্টুপিড শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, এবং ক্লেভার শব্দের অর্থ হচ্ছে চালাক। তাহলে দেখা যাচ্ছে আনউইলিং অনিচ্ছাকৃত, তার অ্যান্টোনিম হবে তোমার ইন্টেনশনাল। দ্য ফেমিনিন ওয়ার্ড অফ র্যাম, এখানে ফেমিনিন শব্দের অর্থ হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ। র্যাম মানে হচ্ছে তোমার, র্যাম শব্দের অর্থ হচ্ছে পুরুষ ভেড়া। এর স্ত্রীলিঙ্গ হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে তোমার কি ভেরি বোঝায়। মেয়ের হচ্ছে তোমার একটি ফেমিনিন ওয়ার্ড, যার ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার এটা তোমার হর্স, বা আমরা কি স্ট্যালন বলতে পারি। হিন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার কি হরিণী। হিন্ড শব্দের ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার স্ট্যাগ। শো শব্দের অর্থ হচ্ছে তোমার শুকরি, যার ম্যাসকুলিন ফর্ম হচ্ছে তোমার বিয়ার। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 150 মিটার এবং 100 মিটার। বাগানের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? তো প্রথমে দেওয়া আছে আমার দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 150। তার মানে 150-এর হচ্ছে তোমার কত 150-এর 20% বৃদ্ধি পাইছে, তার মানে 150-এর হচ্ছে তোমার কত 20% বৃদ্ধি। তাহলে 150 প্লাস হচ্ছে তোমার 30 ইকুয়াল টু কত 180। এবং প্রস্থের কথা যদি আমরা চিন্তা করি, প্রস্থ হচ্ছে তোমার 100 ছিল, 100-র মধ্যে 10% বৃদ্ধি পাইছে। 10% বৃদ্ধি পাইলে 100 এর হচ্ছে তোমার 10%। তার মানে 100 প্লাস হচ্ছে তোমার কত 10, অর্থাৎ নতুন যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে তোমার কত 110। দৈর্ঘ্য হচ্ছে 180 এবং প্রস্থ হচ্ছে 110। এখন 110 এবং 180 দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা কি করি, গুণ করি, তাহলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। সেক্ষেত্রে গুণ করলে আসছে 9800 বর্গমিটার। এই 19,800 বর্গমিটার। তাহলে নতুন যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটি হবে 19,800 বর্গমিটার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর যে গ্রাম আছে, সেই গ্রামে অবস্থিত। জেলার কথা বলি, তাহলে হচ্ছে জেলাটা হচ্ছে পাবনা। উপজেলার কথা বলি, উপজেলা হচ্ছে তোমার ঈশ্বরদী, এবং ইউনিয়ন হচ্ছে পাকশী।
এবং গ্রামের নাম হচ্ছে রূপপুর। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা বের করতে বলা হয়েছে। কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড, হ্যাংড স্পেলিং হবে তোমার কিন্তু HANGED, হ্যাংড ফর মার্ডার। 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় সংখ্যা নয়, তাদের সমষ্টিগত। 10 থেকে হচ্ছে আচ্ছা মৌলিক সংখ্যার একক স্থানীয় নয়, তার প্রথমে আছে তোমার 19 আছে, একটা সংখ্যা আছে 29, একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে 59। মানে 10 থেকে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, শেষে তোমার কি 9 আছে, মৌলিক সংখ্যা এবং শেষে 9 থাকবে একক স্থানীয় অঙ্ক। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 160, উত্তর হচ্ছে 160। হুইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে প্লুরাল কোনটা সেটা বলা হয়েছে। এখানে বুরেক্স, BUREAX, বুরেক্সটা হচ্ছে প্লুরাল, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে বুরো, BUREAU, বুরো হচ্ছে তোমার কি সিঙ্গুলার। ওয়াসিস শব্দের অর্থ হচ্ছে তোমার কি মরুদ্যান। ভার্টিক্স মানে হচ্ছে তোমার লম্ব, যেটাকে বোঝায় ভার্টিক্স। ওয়াসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়াসেস, OASES, ওয়াসেস হচ্ছে তোমার কি প্লুরাল ফর্ম। সো SASOESS, ওয়াসেস হচ্ছে প্লুরাল ফর্ম। ভার্টেক্স, যেহেতু এখানে এক্স আছে, এক্স থাকলে তোমার নর্মালি নিয়ম হবে CES হবে, তার মানে VERTICES হবে, ঠিক আছে, এক্স থাকলে ICES হয়। তাহলে VERTICES এটা হচ্ছে তোমার কি ভার্টেক্সের প্লুরাল। আর টার্মিনাস, টার্মিনাস শব্দের প্লুরাল হচ্ছে TERMINUSNUSES, টার্মিনাস হচ্ছে তোমার কি প্লুরাল ফর্ম। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে, অর্থাৎ 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে পাকিস্তানি বিরোধী দলের জাতীয় সভায় 6 দফা দাবি ঘোষিত হয়। তবে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষিত হয় 23 মার্চ 1966 খ্রিস্টাব্দে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এটি আরো খুব সহজভাবে মনে রাখা যেতে পারে, সেটি হচ্ছে যেমন এখানে ক আছে উপকরণ এবং বাক্যের মধ্যেও ক আছে, অর্থাৎ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এখানে বলা আছে x - 1/x = 1, দেওয়া আছে x³ - 1/x³ এর মান কত? আমাকে বের করতে হবে x³ - 1/x³ এর ভ্যালু। তো আমরা জানি a³ - b³ = যেহেতু এখানে মাইনাস বি অলরেডি দেওয়া আছে, তার মানে আমরা a - b লিখে নিলাম, a - b হোল কিউব, যেহেতু এটা মাইনাস পরটা হবে তোমার কি প্লাস, প্লাস 3ab ইন্টু হচ্ছে a - b। তো এখানে দেওয়া আছে ভ্যালু হচ্ছে তোমার কত 1³ 1 প্লাস হচ্ছে তোমার কত 3 ইন্টু 1, অর্থাৎ 1 + 1 = হচ্ছে তোমার 4। অ্যান্সার হচ্ছে 4। এখানে বলছে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানানটি হচ্ছে আসক্তি। আসক্তি বানানটি হচ্ছে তোমার শুদ্ধ, সরায়া দন্তাস্য কত সংযুক্ত ঋষিকার আসক্তি। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এর ইংরেজি ট্রান্সলেশন হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। এই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো প্রথমে ধরুন এই ছাত্র সংখ্যা হচ্ছে তোমার x জন। x জন যদি ছাত্র হয়, তাহলে আমি যদি 4 জন করে বসতে দিই, তাহলে 3টা বেঞ্চ হচ্ছে তোমার কি থাকবে খালি থাকবে। এবং আরেক পাশে যদি হচ্ছে তোমার কি হয়, প্রতি বেঞ্চে 3 জন করে যদি বসে, তাহলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে x মানে যেহেতু তোমার ছাত্র সংখ্যা x - 6 / হচ্ছে তোমার কত 3, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি এখানে 4 লসাগু x প্লাস হচ্ছে তোমার কত 12 = x - 6 / হচ্ছে তোমার কত 3, তার মানে 3x প্লাস হচ্ছে তোমার 3 12 হচ্ছে তোমার কত 36 = হচ্ছে তোমার কত 4x - 4 হচ্ছে তোমার 24। অর্থাৎ এই পাশে যদি আমরা আনি, তাহলে 36 প্লাস হচ্ছে তোমার কত 24 = 4x মাইনাস হচ্ছে তোমার 3x, অর্থাৎ x = 6 আর 4 = 0 3 2 5 আর 60। অর্থাৎ ছাত্র সংখ্যা ছিল কয়জন? 60 জন ছাত্র ছিল।
আই হ্যাভ এ বোট মেড অফ উড, এখানে মেড অফ উড এটি ফ্রেজটি কী হবে? মূলত মেড অফ উড ফ্রেজটি হবে তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কেন পাস্ট পার্টিসিপল ফ্রেজ? যেখানে মেড অফ উড এখানে একই সাথে তোমার কি করছে, ভার প্লাস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করছে জন্যই এটা হচ্ছে তোমার কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। তারপর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি যদি এক্স মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত? এখানে এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0 যদি ধরে নেই, তার মানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি 0, তার মানে ফাংশন অফ এক্স এর জায়গায় হচ্ছে তোমার কি হবে -5 এর জায়গায় তো ফাংশন অফ তোমার কত 5 হবে, ফাংশন অফ 5 ইজ ইকুয়াল টু 0। তো 5 যদি এই সমীকরণে বসাই তাহলে হচ্ছে তোমার কি হবে 5 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 7 ইন্টু হচ্ছে তোমার 5 প্লাস পি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 5 স্কোয়ার আসবে তোমার কত 5 5 হচ্ছে তোমার 25 প্লাস হচ্ছে তোমার 5 7 35 প্লাস পি ইজ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে পি এর ভ্যালু এই পাশে আসতেছে -5 5 0 3 2 5 60, -60 হবে এই প্রশ্নের উত্তর। ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ কী হবে? ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ হবে শর্ট যোগ 10, এটি হচ্ছে তোমার নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধি মানে হচ্ছে যে সন্ধি কোনো নিয়ম মানে না। 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের গড় বয়স 35 বছর, পুরুষদের গড় 40, স্ত্রীলোকের গড় 34, বালকের বয়স কত? তাহলে প্রথম দেওয়া আছে তোমার কত 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং হচ্ছে 1 জন বালক, 814 আর হচ্ছে তোমার কত 15 জনের হচ্ছে তোমার গড় বয়স যদি 35 হয় তাহলে 15 ইন্টু তোমার কত 525। তারপর দেওয়া আছে পুরুষদের গড় বয়স হচ্ছে তোমার কত, পুরুষ দেওয়া আছে 6 জন, 6 জনের গড় বয়স দেওয়া আছে তোমার 40 বছর, তার মানে 424 240। আর স্ত্রীলোকের গড় বয়স দেওয়া আছে তোমার 8 জন, 8 জনের গড় বয়স দেওয়া আছে তোমার 34 বছর, 34 বছর হবে, এটা হবে তোমার 272। যোগ করলে পাইতেছি আমরা 512। তো 512 এবং 525 মাঝখানে কি বালকের বয়সটা যদি বের করতে চাই তাহলে 525 মাইনাস হচ্ছে তোমার কত 512, সেক্ষেত্রে থাকতেছে তোমার কত 13। এই 13 বছর যে থাকতেছে সেটাই হচ্ছে তোমার কি বালকের বয়স, অর্থাৎ বালকের বয়স হচ্ছে 13 বছর। 40 ডিগ্রি কোণের পুরো কোণ কত? পুরো কোণ মানে হচ্ছে যখন দুইটা কোণের সমষ্টি হবে তোমার, দুটি যে কোণ থাকবে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে পুরো কোণ। তার মানে একটি কোণ যদি 40 ডিগ্রি হয় অপরটি অবশ্যই হবে 50 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 50 ডিগ্রি। নিত্য সমাসের উদাহরণ কোনটি? এখানে নিত্য সমাসের উদাহরণ হচ্ছে দেশান্তর। কেন দেশান্তর নিত্য সমাস? মূলত নিত্য সমাসের সংজ্ঞা হচ্ছে যে সমাসের সমাস সমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং বেশ বাক্যের প্রয়োজন হয় না তাকে বলা হয় নিত্য সমাসবদ্ধ পদ। নিত্য সমাসবদ্ধ পদ মানে আরও কিছু উদাহরণের মধ্যে রয়েছে দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর, দর্শনমাত্র, 92 ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় 92 কিন্তু আবার দ্বিগু সমাসের মধ্যেও পড়ে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের দুটি স্থায়ী রাষ্ট্র, সেটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র। তারা ছিল মূলত পাকিস্তানের বন্ধু বা মিত্র রাষ্ট্র, তাই জন্য হচ্ছে তোমার কি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। মিস্টার আতিক ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট, এটা হবে মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন স্টক মার্কেট। মূলত কিছু ওয়ার্ড আছে যেমন উড রেদার, হ্যাড বেটার, নিড, তারপরে কিছু ওয়ার্ড আছে তোমার ডেয়ার, লেট, মেক, হেয়ার, এরপর হচ্ছে তোমার কি ভার্বের বেস ফ্রম বসে, তাই জন্য হচ্ছে তোমার কি হবে মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। দ্য প্লুরাল ফর্ম অফ ফিজ, ফিজ মানে হচ্ছে তোমার টুপি, যার প্লুরাল ফর্ম হচ্ছে ফিজেস, FEZES, এই ফিজেস হচ্ছে প্লুরাল ফর্ম। বলা আছে 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3 2 1 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 4 অঙ্কের 1 0 2 3। এদের যে বিয়োগফল সেই বিয়োগফলটা চাওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে 3 থেকে গুণে গেলে হচ্ছে তোমার কত 7, 3 থেকে হচ্ছে 11 পর্যন্ত গুণে গেলে 8, 1 21 87, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার 21 87।
A person who writes and edits dictionaries is called a, যে কি করে ডিকশনারি এবং হচ্ছে তোমার কি করে লেখে এবং কি করে এটা হচ্ছে তোমার এডিট করে, এডিট মানে সম্পাদনা করে, তাকে বলা হয় তোমার লিক্সোকোগ্রাফার। লিক্সোকোগ্রাফার একটা পার্সন যে কি করে তোমার লিক্সোগ্রাফার স্পেলিং হচ্ছে LEXICOGRAPHER। লিক্সোকোগ্রাফার এ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড লিক্সোকোগ্রাফার। টপোগ্রাফার হচ্ছে কোনো ব্যক্তি যে কি করে তোমার কোনো স্থানের বিবরণী লেখে, তাকে বলা হয় টপোগ্রাফার। লিথোগ্রাফার হচ্ছে ওই ব্যক্তি যিনি ছাপাখানার কাজ করেন, তাকে বলা হয় লিথোগ্রাফার। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে ইরিসিস্টিবল। ইরিসিস্টিবল স্পেলিং হচ্ছে I ইরিসিস SISTIBLE। ইরিসিস্টিবল শব্দের অর্থ হচ্ছে তোমার দুর্নিবার। ইরিসিস্টিবল শব্দের অর্থ হচ্ছে দুর্নিবার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 এবং হচ্ছে 3। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ত্রিভুজটা হবে এরকম এবং কোণটা হচ্ছে তোমার কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি আমার কোণ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি 90 ডিগ্রি হচ্ছে আমার কোণ। তাহলে একটা হচ্ছে তোমার কত 3 সেন্টিমিটার, একটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার। সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু হচ্ছে তোমার ভূমি পূর্ণ উচ্চতা। এটা যদি তোমার ভূমি হয় এটা হবে তোমার কত উচ্চতা, অর্থাৎ 3 ইন্টু হচ্ছে তোমার কত 3 ইন্টু হচ্ছে তোমার 4, যদি এটা তোমার 2 অর্থাৎ 6। এটা হবে তোমার ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। বেলা অবেলা কালবেলা এর লেখককে? বেলা অবেলা কালবেলা এর লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ মূলত রূপসী বাংলার কবি এবং তিনি হলেন কবি কুসুম কুমারী দাশের সুযোগ্য পুত্র। তার আরও কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির এবং রূপসী বাংলা। পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? উল্লেখিত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে শিক্ষার মান সবচেয়ে উন্নত। 2x plus 3y divided by 3x plus 2y is equal to 6/5। তো এখানে দেওয়া আছে 2x plus 3y divided by 3x plus 2y is equal to হচ্ছে তোমার 6 divided by 5। গুণ করলে আসতেছে তোমার 6 দ্বারা যদি গুণ করি তার মানে 12x প্লাস হচ্ছে তোমার 3 6 18y is equal to হচ্ছে তোমার কত 3 5 15x প্লাস হচ্ছে তোমার 5 2 হচ্ছে তোমার কত 10y। তো এই ক্ষেত্রে আমরা পাইতেছি একটা কত 12x মাইনাস হচ্ছে তোমার কত 15x প্লাস 18y মাইনাস হচ্ছে তোমার 10y is equal to হচ্ছে তোমার 0। তো সেক্ষেত্রে আমরা পাইতেছি মাইনাস হচ্ছে তোমার 3x প্লাস হচ্ছে তোমার কত প্লাস এখানে দেখতেছে 8y is equal to 0। অর্থাৎ আমরা লিখতে পারি এই পাশে মাইনাস, আচ্ছা এই পাশে আমরা 3y লিখলে 3y is equal to 8y, 3x is equal to 8y। অর্থাৎ আমরা যদি এটা করি x divided by y is equal to হচ্ছে তোমার কত 8 divided by 3, তার মানে আর গুণন করলে ঠিক আছে, অর্থাৎ 8:3 এটাই হবে উত্তর। 1971 সালে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে কে প্রচার করেন? 1971 সালে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম প্রচার করেন সে সাংবাদিকের নাম হচ্ছে সাইমন রিং। সাইমন রিং মূলত 25শে মার্চের গণহত্যার খবরটি 30 মার্চ ট্যাঙ্কস ক্রাশ ইন রিভোল্ট শিরোনামে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করেন। এখানে বলা আছে 4 × 5 × 0 × 7 × 1 ইকুয়াল কত? যেহেতু 0 দ্বারা গুণ করার কথা বলা হয়েছে তাহলে এটা অবশ্যই তোমার 0 হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং কোনটা বলা হয়েছে? কারেক্ট স্পেলিং হচ্ছে তোমার সুপারসিডি, SUPERSEDE। সুপারসিডি শব্দের অর্থ হচ্ছে তোমার স্থান অধিকার করা। সুপারসিডি শব্দের অর্থ হচ্ছে তোমার স্থান অধিকার করা। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? সমুদ্রের সীমা নেই উল্লেখিত দেশ তোমার নেপাল। নেপাল ছাড়াও আরও কিছু দেশ আছে যেমন আফগানিস্তান, ভুটান, মালয়েশিয়া, এদের সাথে কোনো সমুদ্র সীমা নেই, এরা তোমার কি স্থলবেষ্টিত রাষ্ট্র। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে যায় অতিবাহিত অর্থে ব্যবহৃত হয়েছে।
কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে কুসুম যোগ ইত মানে হচ্ছে কুসুমিত। কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে কিরণ শব্দের সমার্থক শব্দ নয় রবি। রবি শব্দের অর্থ সূর্য, সূর্য। বাকি যেগুলো আছে তোমার প্রভা, রশ্মি, কর, এগুলো হচ্ছে তোমার কি কিরণ শব্দের সমার্থক শব্দ। কিরণ শব্দের কিছু সমার্থক শব্দের মধ্যে রয়েছে রশ্মি, দীপ্তি, প্রভা, বিভা, কর, আলো, অংশু, ময়ূখ। এগুলো হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। বাকি যেগুলো আছে তাদের মধ্যে এইচ.এম. কামরুজ্জামান, উনি ছিলেন স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, অর্থাৎ উপরাষ্ট্রপতি ছিলেন তিনি। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে? বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট সেটি উৎক্ষেপণ করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। মূলত সেই স্যাটেলাইটটির নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটি 12 মে 2018 সালে বাংলাদেশ সময় 12 মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। এবং যদি আমরা যুক্তরাষ্ট্রের সময় ধরে তাহলে হচ্ছে তোমার 11 মে। এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে তোমার ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস কোম্পানি। উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানি, এবং স্পেস সেন্টার হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতার নাম কি? পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতার নাম হচ্ছে মাকসুদুল আলম। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাটবাজার মূলত একটি সমার্থে দ্বন্দ্ব সমাস। স্কাউটের প্রতিষ্ঠাতা কি? স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড ব্যাডেন পাওয়েল। তাসের ঘর অর্থ কি? তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। অঘারাম বাস করে অজপরাগায়। এখানে অঘা এবং অজ কোন ধরনের উপসর্গ? এখানে অঘারাম বাস করে অজপরাগায়ে। অঝা মানে অঘা এবং অজ, এগুলো হচ্ছে মূলত খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গের মধ্যে রয়েছে অ, আ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, পদ, কু, নি, পাতি, পি, ভর, রাম, শশা, সুহা। আর সংস্কৃত উপসর্গের মধ্যে রয়েছে প্র, পরা, অপসম, নি, অনু, অপনির, দূর, বি, অতি, সু, উৎপরি, প্রতি, অতি, অভি, উপ, আ। এবং আশবিনী দুইটা মধ্যেই কমন। আশবিনী বাংলাতেও আছে এবং সংস্কৃত উপসর্গের মধ্যে আশবিনী রয়েছে। আর উপসর্গ মূলত হচ্ছে তোমার 3 প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আরবি ভাষার কিছু উপসর্গ রয়েছে, যেমন আম, খাস, লা, বাজে, গড়, খায়ের। ফার্সি কিছু উপসর্গ রয়েছে, তার মধ্যে রয়েছে কার, দর, বদ, নিম, ফি, বে, কম, না, হুস, ব, বর। এবং ইংরেজি কিছু উপসর্গ রয়েছে, যার মধ্যে রয়েছে ফুল, হাফ, হেড, সাফ ইত্যাদি। বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার এবং পরিধি হচ্ছে 8 মিটার। এর ব্যাসার্ধ কত? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার, এবং পরিধি সূত্র হচ্ছে তোমার 2 পাই আর, অর্থাৎ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 16/8। এখানে পাই আর কাটা দিলে থাকবে হচ্ছে তোমার কত? r/2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 4। তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার কত? 4 মিটার। তারপর দেওয়া আছে 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে 5 আর 4 9, 9 আর 2 হচ্ছে তোমার কত? 11। তার মানে 143 ডিভাইড বাই হচ্ছে তোমার কত? 11 হচ্ছে তোমার 13। তাহলে 13 দুগুণ হচ্ছে তোমার কত? 26, আর 5 13 হচ্ছে তোমার কত? 65। তার মানে 65 মাইনাস হচ্ছে তোমার কত? 26 যদি আমরা করি সেক্ষেত্রে থাকতেছে তোমার কত? 39। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 39।